হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, এর আগের ভিডিওতে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে যত ইনফরমেশন ছিল সব পড়ে ফেলেছিলাম। তো আজকে আমরা কাউন্সিল অফ মিনিস্টার মানে মন্ত্রিসভা সম্পর্কে পড়ব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে মূলত রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি যত টপিক তোমাদের বইতে ছিল সব কমপ্লিট করে দিয়েছি। তো তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই সেগুলো দেখে নাও। তো চলো, আজকে মূলত আমরা কাউন্সিল অফ মিনিস্টার মানে মন্ত্রিসভা সম্পর্কে পড়ব। তো দেখো দেখো মন্ত্রিসভা সম্পর্কে আমাদের সংবিধানের তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে মূলত পঞ্চম ভাগ মানে আমাদের সংবিধানের পঞ্চম ভাগ বা 5 নম্বর ভাগ, পঞ্চম ভাগ বা 5 নম্বর ভাগে আর্টিকেল 52 থেকে 151 অবধি আছে। তো এর মধ্যে 52 থেকে 61 অবধি তোমাদের রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে, আর এই ভিডিওটা তোমাদেরকে আমি করে দিয়েছিলাম। ঠিক আছে, দেখো 62, 63, 64 থেকে শুরু করে এগুলো পুরোপুরি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে। আর এই যে কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রিসভা সম্পর্কে তোমাদের আর্টিকেল 74 থেকে 75, ঠিক আছে, এই দুটো আর্টিকেলে সব কিছু বলা আছে, মানে মন্ত্রিসভার উল্লেখ আছে। ঠিক আছে, তো দেখো শুরু করি। দেখো ডাইরেক্ট আমি তোমাদেরকে দেখো, ব্রিটেনের মতো ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা, তোমরা একদিন পড়ছো নিশ্চয়ই, বুঝে গেছো যে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা আছে। সংসদে বা ক্যাবিনেট পরিচালিত সরকার প্রবর্তিত হয়েছে। ভারতীয় সংবিধানের 74 মানে 74 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে সাহায্য পরামর্শ দানের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত একটি মন্ত্রিসভা থাকবে এবং রাষ্ট্রপতি সেই মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবে। এটা কিন্তু পুরোপুরি তোমাদের এই যে 74 নম্বর ধারা আছে সেখানে পুরোপুরি স্পষ্ট লেখা আছে। তোমাদেরকে এক্ষুনি বললাম যে 74 থেকে 75 নম্বর ধারা, এই দুটোতে মোটামুটি কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রিসভা সম্পর্কে বলা হয়েছে। ওকে, এবার দেখো গঠন বলতে মন্ত্রিসভা কতজন হবে, কি হবে সেই সম্পর্কে বলা হয়েছে। দেখো, মন্ত্রিসভার গঠন সম্পর্কে ভারতীয় সংবিধানে বিস্তারিত কোনো আলোচনা নেই, তবে মন্ত্রীদের পার্লামেন্টে যে কোনো একটি কক্ষের সদস্য হতে হয়। মন্ত্রী মানে আমি তোমাদেরকে বলে দেবো যে এমপি, এমএলএ এবং মন্ত্রী বা মিনিস্টারের মধ্যে কী তফাৎ। পার্লামেন্টের সদস্য নন এমন কোনো ব্যক্তি যদি মন্ত্রী পদে নিযুক্ত হন তবে 6 মাসের মধ্যে অবশ্যই তাকে পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্য হতে পারবে। তোমরা মনে রাখবে যে কোনো সাধারণ ব্যক্তি, তার বয়স যদি 25 বছর হয়, 25-30 মানে প্রধানমন্ত্রী হতে গেলে যে বয়স হতে হয়, ধরো 30 বছর বয়স কোনো ব্যক্তি, তো সে ডাইরেক্টলি প্রধানমন্ত্রী হতে পারবে। শর্ত একটাই যে তাকে 6 মাসের মধ্যে ভোটের মাধ্যমে কি করতে হবে, হয় লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে, তারপরে সে মন্ত্রী হবে। কোনো সাধারণ ব্যক্তি যার মন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে সে হতে পারবে ভোট ছাড়াই, কিন্তু 6 মাসের মধ্যে তাকে আবার ভোট দিয়ে কোনো একটা কক্ষের সদস্য হতে হবে, সেটা লোকসভা কিংবা রাজ্যসভা। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর দেখো, প্রধানমন্ত্রী প্রয়োজন অনুসারে মন্ত্রীর সংখ্যা কমাতে বা বাড়াতে পারেন। এক্ষেত্রে কী করতে হবে, দেখো মন্ত্রী কমানো বাড়ানোর সংখ্যা সংবিধানে বলা আছে, আর এর জন্য সংবিধানকে সংশোধন করতে হবে। এবারে খুব সুন্দর একটা পয়েন্ট বলা আছে, দেখো, তবে 2003 সালে প্রণীত 91তম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা লোকসভার মোট সদস্য সংখ্যার শতকরা 15 ভাগের বেশি হবে না। এটা 2003 সালে 91তম সংবিধান সংশোধনী আইনে স্পষ্ট বলা আছে। এখন এই 15% মানে কি, দেখো তোমাদেরকে আমি বলে দিই ডিটেলে। এখানে তোমরা জানো যে আমরা মূলত পড়ছি এখন শাসন বিভাগ। সরকারের যে বিভাগ আছে, সরকারের 3টে বিভাগ আছে। সরকারের কটা বিভাগ আছে? 3টে বিভাগ আছে। প্রথমটা হচ্ছে শাসন বিভাগ, তারপরে আছে তোমার আইন বিভাগ, আর তারপরে আছে তোমার বিচার বিভাগ। ঠিক আছে,
বিচার বিভাগ, এই তিনটে বিভাগ সরকারের আছে। দেখো শাসন বিভাগে তো প্রথমে আছে মানে একদম পদমর্যাদার দিক থেকে একদম উপরে আছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে পদমর্যাদার শ্রেষ্ঠ, ঠিক আছে, কিন্তু বাস্তবিক অধিকারীকে না প্রধানমন্ত্রী। 2 নম্বরে আছে উপরাষ্ট্রপতি, ঠিক আছে, উপরাষ্ট্রপতি, এই দুটো তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। 3 নম্বর দেখো প্রধানমন্ত্রী, ঠিক আছে, প্রধানমন্ত্রী। আর 4 নম্বর হচ্ছে তোমাদের মন্ত্রিসভা। এবার মনে রাখবে প্রধানমন্ত্রী কিন্তু মন্ত্রিসভারই একজন সদস্য, ঠিক আছে। আচ্ছা, এটা গেল শাসন বিভাগের পদমর্যাদার দিক থেকে র্যাঙ্কিং। এবার আসি আইন বিভাগে। দেখো আইন বিভাগ তোমরা জানো যে 3টে জিনিস নিয়ে গঠিত। প্রথম হচ্ছে লোকসভা, ওকে। 2 নম্বর হচ্ছে রাজ্যসভা, আর 3 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি, ওকে। এই 3টে অংশ নিয়ে আমাদের আইনসভা বা পার্লামেন্ট, মনে রাখবে কি পার্লামেন্ট বা সংসদ যাই বলো না কেন একই বিষয়। এবার দেখো বর্তমানে লোকসভার সংখ্যা হচ্ছে 545, ওকে। তো এখানে কি বলা হয়েছে না লোকসভার টোটাল যে সদস্য আছে তার 15% হতে হবে, ঠিক আছে, তার 15%-এর বেশি মন্ত্রী হতে পারবে না। তো 545-এর 15% মোটামুটি 82, ঠিক আছে, মানে 82 জন সদস্য আছে, এমপি আছে, যারা কি হতে পারবে মিনিস্টার হতে পারবে, ঠিক আছে। এর বেশি লোক মিনিস্টার হতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে এই 15% মানে কত। দেখো রাজ্যসভার কথা কিন্তু বলিনি, বলেছে যে লোকসভার যত লোক সংখ্যা আছে তার 15%। তোমরা যদি ডাউট হয় তো বের করে নিতে পারো। দেখো 545-এর 15% বের করতে গেলে কী করতে হবে 15/100, ঠিক আছে। এবার কাটাকাটি করে দেখবে তোমরা, কম বেশি এখানে কাটাকাটি করলে অনেক দেরি হবে, কম বেশি আসবে 82, ঠিক আছে, এরকমই আসবে, ওকে। আশা করি বুঝতে পেরে গেছো যে এই পয়েন্টটা কী বলছে। বর্তমানে ভারতীয় মন্ত্রিসভায় 3 ধরনের মন্ত্রী রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। এইবার তোমাদের খুব সুন্দর একটা পয়েন্ট দেখো যে মন্ত্রিসভা কত ভাগে ভাগ আছে। দেখবে মন্ত্রিসভা প্রথম হচ্ছে দেখে নাও ক্যাবিনেট মন্ত্রী হচ্ছে সবথেকে হাইয়েস্ট র্যাঙ্কিংয়ের মন্ত্রী, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রমন্ত্রী, যাকে মিনিস্টার অফ স্টেট বলা হয়, এবং 3 নম্বর হচ্ছে রাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে। এই রাষ্ট্রমন্ত্রী এটাকে ছবির সাহায্যে বুঝবে, তোমাদের যে প্রথমে ছবিটা দেখিয়েছি সেটাই। তো দেখো এটা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, পুরোপুরি ভালো করে দেখো। এই যে 3টে মন্ত্রী আছে, যে তোমাদের ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, এবং এটাও তোমাদের রাষ্ট্রমন্ত্রী দেওয়া আছে, হ্যাঁ রাষ্ট্রমন্ত্রী দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো কাউন্সিল অফ মিনিস্টার কি, কাউন্সিল অফ মিনিস্টার টোটালটাকে নিয়ে মনে রাখবে কাউন্সিল অফ মিনিস্টারকে 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিলাম 3 ভাগে ভাগ করা। তার প্রথম হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, এইটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীর কাছে পুরোপুরি দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তর থাকে, মিনিস্টার থাকে, ঠিক আছে। তোমাদেরকে ছবি দেখালে পরবর্তীতে বুঝতে পারবে। তো ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে সবথেকে মানে কোনো মানে একটা দপ্তরে, ধরো আমি বললাম যে স্বাস্থ্য দপ্তর, তো স্বাস্থ্য দপ্তরের যে মন্ত্রী হবে সে ক্যাবিনেট মন্ত্রী হবে, ঠিক আছে। 2 নম্বর দেখো মিনিস্টার অফ স্টেট বা রাষ্ট্রমন্ত্রী, রাজ্যমন্ত্রী, ঠিক আছে, রাজ্যমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী যাই বলো না কেন। এবার এই মিনিস্টার অফ স্টেট কি করে না, মিনিস্টার অফ স্টেট ক্যাবিনেট মন্ত্রীকে সাহায্য করে, কি বললাম, ক্যাবিনেট মন্ত্রীকে সাহায্য করে, ঠিক আছে। যেমন একটা মন্ত্রিসভার নাম তোমাদের বলি, এই মুহূর্তে কেন্দ্রীয় সভায় আছে, ধরো রাজনাথ সিংয়ের আন্ডারে, রাজনাথ সিং একজন ক্যাবিনেট মন্ত্রী, ছবি দেখালে বুঝতে পারবে ক্যাবিনেট মন্ত্রী। তো তাকে সাহায্য করার জন্যে যে মিনিস্ট্রি আছে বা যে দপ্তর রাজনাথ সিংয়ের কাছে আছে, সেই দপ্তরে সাহায্য করার জন্যে কাকে না ক্যাবিনেট মন্ত্রী হিসাবে রাজনাথ সিংকে একজন মিনিস্টার অফ স্টেট থাকে, মিনিস্টার অফ স্টেট বা রাষ্ট্রমন্ত্রী। এবার দেখো মিনিস্টার অফ স্টেটকে সাহায্য করার জন্য ডেপুটি মিনিস্টার থাকে। তো মিনিস্টার বা মন্ত্রী 3 ধরনের আছে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এক হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, যার সর্বোচ্চ র্যাঙ্ক থাকে, মানে তার কাছে পুরোপুরি দপ্তর থাকে। 2 নম্বর হচ্ছে মিনিস্টার অফ স্টেট, যে ক্যাবিনেট মন্ত্রীকে কি করে সাহায্য করে। আর 3 নম্বর হচ্ছে ডেপুটি মিনিস্টার বা রাষ্ট্রমন্ত্রী, যাকে কে সাহায্য করে
এই ডেপুটি মিনিস্টার কাকে সাহায্য করে? মিনিস্টার অফ স্টেটকে সাহায্য করে। যদি র্যাঙ্কিংয়ের দিক থেকে যাও তো সব থেকে সর্বোচ্চ পদ হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট মন্ত্রী, 2 নম্বর হচ্ছে মিনিস্টার অফ স্টেট, আর 3 নম্বর হচ্ছে ডেপুটি মিনিস্টার। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের 2019 সালে তোমরা জানো যে লোকসভা ভোট হয়েছিল 17তম, তো সেখানে ক্যাবিনেট মিনিস্টারের একটা লিস্ট এখানে দেওয়া আছে। যেমন দেখো রাজনাথ সিং, এরা সবাই ক্যাবিনেট মিনিস্টার। ঠিক আছে, তো এরা কি, এদের কাছে প্রত্যেকটা দপ্তর থাকে। যেমন ক্যাবিনেট রাজনাথ সিংয়ের কাছে আছে তোমার ডিফেন্স মিনিস্ট্রি, ঠিক আছে, মানে রক্ষা দপ্তর। তারপর দেখো অমিত শাহ, তোমরা টিভিতে দেখে থাকবে। ঠিক আছে, অমিত শাহ কোন দপ্তরে আছে না, হোম মিনিস্টারে আছে। তারপর দেখো নীতিন গাডকারি তোমাদের রেলমন্ত্রী। ঠিক আছে, এরকম করে থাকে। তারপর দেখো নির্মলা সীতারামন আছে ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। তো এরকম করে অনেক লিস্ট দেওয়া আছে। এরা সবাই কি না ক্যাবিনেট মিনিস্টার, এদের কাছে এক একটা দপ্তর আছে। ঠিক আছে, যেমন রমেশ পোখরিয়াল এখন যার কাছে শিক্ষা দপ্তর আছে। তো এরকম করে মোটামুটি সবার কাছে কি থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট দপ্তর থাকে। আশা করি বুঝতে পেরে গেছো যেখানে কি বলতে চাইছে। এরা সবাই কি মন্ত্রী না ক্যাবিনেট মন্ত্রী। সেটাই বলেছে ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। ঠিক আছে, এবং রাষ্ট্রমন্ত্রী এটা। তারপর দেখো ক্যাবিনেট মন্ত্রীরা প্রকৃতপক্ষে সরকারের নীতি নির্ধারণ করে। এটাই হচ্ছে মানে একটা আসল সিদ্ধান্ত নেয় ক্যাবিনেট মন্ত্রী। তাই সরকারের গুরুত্বপূর্ণ বিভাগসমূহের দায়িত্ব এদের হাতেই থাকে। গুরুত্বপূর্ণ বিভাগসমূহ মানে যেসব বিভাগ থাকে, যেসব ডিপার্টমেন্ট থাকে, যেসব দপ্তরে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তার সব কিছুই বিভিন্ন মন্ত্রীর হাতে থাকে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তরগুলির দায়িত্ব থাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীদের হাতে, যেটা বললাম তোমাদের। ক্যাবিনেট মন্ত্রীদের সমমর্যাদা সম্পূর্ণ হলেও আমন্ত্রিত না হলে এরা ক্যাবিনেটের কোনো আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। ক্যাবিনেট মানে কি মনে রাখবে, যখন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিতে হয়, তখন তোমরা শুনবে যে ক্যাবিনেট মন্ত্রী বসেছে। তো ক্যাবিনেট মন্ত্রীতে কে থাকে? প্রধানমন্ত্রী সমেত যত বড় বড় ক্যাবিনেট মিনিস্টার আছে তারা আলোচনাটা নেয়। ঠিক আছে, মানে কোনো বড় বড় ডিসিশন নেয় দেশের ক্ষেত্রে, বিভিন্ন অনেক সময় অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে কারা সিদ্ধান্ত নেয় না ক্যাবিনেট মন্ত্রীরা সিদ্ধান্ত নেয়। আশা করি বুঝতে পেরে গেছো। ওকে, রাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীদের কাজে সহায়তা করে। ঠিক আছে, এটা যেরকম বললাম যে এই যে রাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে, এটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, অনেক সময় দেয়। 2 নম্বর দেখো কি বলছে, কার্যকাল। মন্ত্রিসভার সাধারণ কার্যকালের মেয়াদ হলো 5 বছর। এটা তোমরা সবাই জানো, যেহেতু এমপিদেরও কার্যকালের মেয়াদ 5 বছর। তবে এই সময়ের পূর্বেই যদি লোকসভা ভেঙে দেওয়া হয়, মানে লোকসভা ভেঙে দেওয়ার অনেক কারণ আছে। তো একদিন আমি তোমার পরবর্তীকালে বুঝিয়ে দেবো যে লোকসভা কিভাবে ভেঙে যায়। যদি টপিকে চলে আসে পড়াতে তাহলে অবশ্যই বুঝতে পেরে যাবে। লোকসভা ভেঙে দেওয়া হয়। 2 নম্বর, মন্ত্রিসভার বিরুদ্ধে লোকসভার অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। অনাস্থা মানে কি? তার প্রতি আস্থা নেই। ঠিক আছে, বিভিন্ন অনাস্থা প্রস্তাব থাকে। 3 নম্বর দেখো, লোকসভার কোনো সরকারি প্রস্তাব বা বিল নাচক হয়ে যায়, কিংবা দেখো প্রধানমন্ত্রী পদত্যাগ করেন তাহলে মন্ত্রিসভার পতন ঘটে। মনে রাখবে এই যে কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রিসভা আছে, তার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, ওই জন্য ওনার নাম প্রধান। যত মন্ত্রী আছে সবার হেড। ঠিক আছে, আবার জরুরি অবস্থার সময় পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে নিজের কার্যকালের মেয়াদ বৃদ্ধি 1 বছর বৃদ্ধি করলে স্বাভাবিকভাবে মন্ত্রিসভার কার্যকাল মেয়াদ বৃদ্ধি পায়। জরুরি অবস্থা কেন সময় মানে কি? তোমাদেরকে আমি এর আগের বারে যখন রাষ্ট্রপতি পড়িয়েছিলাম তখন 3 রকমের জাতীয় জরুরি অবস্থা জরুরি অবস্থা সম্পর্কে বলেছিলাম। প্রথম হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, তারপরে আছে রাজ্যের জাতীয় রাজ্যের জাতীয় জরুরি অবস্থা, আর 3 ছিল আর্থিক জরুরি অবস্থা। তো এই 3 রকমের জরুরি অবস্থা তোমাদের পড়িয়েছিলাম। তো মনে রাখবে, যখন ধরো আমাদের ভারতবর্ষে 1900 কোনো সময় যুদ্ধ হচ্ছে, সেই ক্ষেত্রে জরুরি অবস্থা জারি হয়েছে। তো সেক্ষেত্রে তো ভোট হওয়া সম্ভব নয়। ঠিক আছে, ধরো যুদ্ধ হচ্ছে, ভোট হওয়া সম্ভব নয়। তো সেই সময় কি হয়, ভোট হয় না, তখন কি হয়, তখন এই যে মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীর কার্যকাল বেড়ে যায়। আর প্রধানমন্ত্রীর কার্যকাল বেড়ে গেলে অটোমেটিকলি মন্ত্রিসভারও কার্যকাল বেড়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা, এখানে কিছু অসুবিধা হয়নি। এবার দেখো খুব সুন্দর সুন্দর কয়েকটা জিনিস আছে তোমাদেরকে যেটা জানতে হবে। তোমরা শুনে থাকবে, তো ক্যাবিনেট বুঝতে পেরে গেছো, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার তোমরা শুনে থাকবে কিচেন ক্যাবিনেট। তোমরা যদি
ভালো করে কোনো সময় শুনতে কথা। প্রথম হচ্ছে কিচেন ক্যাবিনেট। এখন এই কিচেন ক্যাবিনেট কি? কিচেন ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, ক্যাবিনেট। এখন কিচেন ক্যাবিনেট কি ভালো করে শোনো। ক্যাবিনেট মানে তো বুঝে গেছো যে মন্ত্রিসভা, হ্যাঁ সরি, হ্যাঁ মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলতে 3 রকমের মিনিস্টারকে বোঝায়, ঠিক আছে। এক তো হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, এখানে তোমাদের সাম আপ করে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে, এটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, ওকে। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রমন্ত্রী, যারা আছে, যার হাতে মানে কম গুরুত্বপূর্ণ দপ্তরগুলো থাকে, রাষ্ট্রমন্ত্রী, এটা হচ্ছে স্বাধীন প্রাপ্ত। আর 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে স্বাধীন, আচ্ছা ভরপ্রাপ্ত। ভরপ্রাপ্ত মানে কি, ভালো করে ধরো একটা কথা বলছি তোমাদেরকে, ধরো কি বলবো, ধরো এগ্রিকালচার মিনিস্টার আছে, ঠিক আছে, ধরো কৃষি দপ্তর আছে, তো কৃষি দপ্তরের ক্ষেত্রে কোনো বড় ক্যাবিনেট মন্ত্রী থাকে না, সেক্ষেত্রে একজন সাধারণ মন্ত্রী থাকে। কেননা কৃষি দপ্তর গুরুত্বপূর্ণ হলেও এতটা গুরুত্বপূর্ণ নয়, তো সেক্ষেত্রে কৃষিমন্ত্রী কার হাতে থাকবে? রাষ্ট্রমন্ত্রীর হাতে থাকবে, ঠিক আছে, ভরপ্রাপ্ত, ওকে। আর 3 নম্বর হচ্ছে রাষ্ট্রমন্ত্রী, কিন্তু এদের কাছে কোনো রকমের কি থাকে না, কোনো মিনিস্ট্রি বা দপ্তর থাকে না। এরা কি করে না, এরা রাষ্ট্রমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রীকে সাহায্য করে। তো এরকমের 3 রকমের মন্ত্রী দেখেছো। এবার দেখো ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেট কি, তো মনে রাখবে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী অনেক সিদ্ধান্ত তার পরিবারের থেকে নেওয়া হয়। প্রধানমন্ত্রী প্লাস তার ফ্যামিলি, এই অংশটাকে নিয়ে বলা হয়, ফ্যামিলি মানে পরিবার, ওকে, পরিবার, এই অংশটাকে নিয়ে কি বলা হয়? কিচেন ক্যাবিনেট। তোমরা যদি জেনে থাকো তো ভারতের যখন প্রাইম মিনিস্টার ছিল ইন্দিরা গান্ধী, ঠিক আছে, ইন্দিরা গান্ধীর নাম তো তোমরা জানো, যে ইন্দিরা গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিল, তখন ইন্দিরা গান্ধীর হয়ে অনেক সিদ্ধান্তই কে নিত? তার ছেলে সঞ্জয় গান্ধী, ঠিক আছে। সঞ্জয় গান্ধী অনেক সিদ্ধান্তই নিত, যেগুলো কার দ্বারা প্রভাবিত হতো না, ইন্দিরা গান্ধীর দ্বারা। তো এই অংশটাকে বলা হয় কিচেন ক্যাবিনেট, ওকে। আর একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা সুপার ক্যাবিনেট, সুপার ক্যাবিনেট, সুপার ক্যাবিনেট, ঠিক আছে। সুপার ক্যাবিনেট তোমাদের এটা সাধারণত শোনোনি। সুপার ক্যাবিনেট সাধারণত নীতি আয়োগকে বলা হয়, নীতি আয়োগ, ঠিক আছে। নীতি আয়োগ তোমরা যারা টিভি ফাইভি দেখো তারা নিশ্চয়ই জানবে যে নীতি আয়োগ খুবই গুরুত্বপূর্ণ একটা সরকারের সংস্থান। মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা নিশ্চয়ই শুনেছিলে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো তোমাদের যারা হিস্ট্রি আছে, তোমরা একদম লাস্ট অধ্যায়ে দেখবে ক্লাস 12-এর পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আছে। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা জওহরলাল নেহরু চালু করেছিল। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 5 বছর অন্তর অন্তর সরকার কি করবে সেরকম সিদ্ধান্ত না হতো বলে তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হতো। তো এটা পুরো একটা ভালো সংস্থা ছিল, যার আন্ডারে বড় বড় ব্যক্তি ছিল। তো 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদী আসে, তখন কি করে না, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে পরিবর্তন করে কি করে না, তাকে নীতি আয়োগ করে দেয়, তার নাম করে দেয় নীতি আয়োগ, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কাকে সুপার ক্যাবিনেট বলা হয়। এর মধ্যে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যদি কোনো তোমাদের ডাউট থাকে। দেখো এর পরের ভিডিওতে তোমাদেরকে এই মন্ত্রিসভারই একজন খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী কে না, প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং সবশেষে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। তো আজকে এই অবধি, পরের ভিডিওতে আবার তোমাদেরকে প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা করব।